আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা এমন একটা ম্যাচ ছিল যেটা সিজনের মাঝপথে এসে লা লিগা যেখানে চরম নাটকীয়তা চলছে সেখানে কিছুটা হলেও একটা স্বীকৃতির মতো ব্যাপার হবে, অর্থাৎ কোন দলটা আসলেই সিজনের মাঝভাগ পর্যন্ত সবচেয়ে বেটার ফুটবল লা লিগাতে খেলেছে সেটার একটা কিন্তু একেবারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবং সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে ঘুরে দাঁড়ালো, যেভাবে বার্সার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেল এবং বিশেষ করে ফার্স্ট হাফে খুব একটা বেশি সুবিধাজনক অবস্থায় না থাকার পরও যেভাবে ডিয়েগো সিমিওনি দলটাকে সেকেন্ড হাফে একেবারে পরিবর্তিত করলেন, সব দিক থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ সম্পর্কে আলাদা করে বলতে হবে। হ্যাঁ, ইকুয়েশনে বার্সাও থাকবে, ইকুয়েশনে অবশ্যই রিয়াল মাদ্রিদও থাকবে। তবে এখন পর্যন্ত সিজনের মধ্যভাগ পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদ শুরুর দিকে সমস্যাগুলো কাটিয়ে যেভাবে একটার পর একটা ক্লিয়ার কাট জয় তুলে নিচ্ছে, যেভাবে বারবার করে লা লিগাতে অন্তত কামব্যাক মোমেন্ট পাচ্ছে, ডিয়েগো সিমিওনির এই প্রায় ব্যালান্সড দলটা সম্পর্কে কিন্তু আলাদা করে কথা বলাটা একেবারে সময়ের একটা দাবি। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে ম্যাচের একেবারে শুরু থেকে ফার্স্ট হাফ পর্যন্ত বার্সা কেন শুধুমাত্র ১-০ গোলে এগিয়ে কেন আরও বেশি গোলের লিড নিতে পারেনি সেটা নিয়ে আপনি অনেক বেশি তর্ক বিতর্ক করতে পারতেন। পেদ্রি যে টাইপের ফুটবল খেলছিলেন, যেভাবে একটা গোল পেয়ে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে পেদ্রির একটা শট বারে লেগেছে, রাফিনার একটা শট বারে লেগেছে, এগুলো আনলাকি মোমেন্ট হিসেবে হানসি ফ্লিকের এই দলটা মনে করতেই পারে। তবে ফার্স্ট হাফের পরে ব্যাপারটা ছিল একেবারেই অন্য একটা ইকুয়েশন। আপনি বার্সার বিপক্ষে বার্সার মাঠে একটা যদি জয় তুলে নিতে চান, ডিয়েগো সিমিওনির মানের কোচকে আপনি সবচেয়ে সেরা কোচ বা আক্রমণাত্মক ফুটবলের জন্য বা এমন সিচুয়েশনে কামব্যাকের জন্য সেরা কোচ হয়তোবা এর আগের বছরগুলোতে বলতেন না। তবে এবারের অ্যাথলেটিকো মাদ্রিদ সত্যিকার অর্থে কিছু না কিছু ভিন্ন মাত্রা যোগ করেছে। হ্যাঁ, আর্জেন্টাইন ফ্যান বেসদের জন্য যথেষ্ট আশা জাগানি একটা ম্যাচ, যেখানে রড্রিগো ডিপল ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা প্লেসমেন্টের মাধ্যমে গোল করলেন, যেখানে একেবারে ৯৬তম মিনিটের সময় অর্থাৎ ইনজুরি টাইমে যে গোলটা করেছেন সোল্লোথ, সেখানেও অ্যাসিস্টটাও করেছেন দুর্দান্ত একটা ক্রসের মাধ্যমে নাহুয়েল মোলিনা। অর্থাৎ দুটো গোলের ক্ষেত্রে আর্জেন্টাইনদের অবদান ছিল। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের দিকে যদি আপনি তাকান, শুধুমাত্র আর্জেন্টিনার আইডেন্টিটি না খুঁজে যদি আপনি ওভারঅল স্কোয়াডটাকে দেখেন, যেমন এই ম্যাচে স্টার্টিং লাইনআপে গোলকিপার হিসেবে ইয়ান ওবালাকের মতো একটা নির্ভরতার জায়গা ছিল। মিডফিল্ডে দুই সাইডে সাইড মিডফিল্ডার হিসেবে সিমিওনি এবং গ্যালাগার এ সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে কি উপহার দিচ্ছেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। সেন্ট্রাল মিডফিল্ডে রড্রিগো ডিপল সবসময় ওয়ার্ক হর্স, যদি আসলে আত্মবিশ্বাসে তুঙ্গে থাকেন সবসময় গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। এর পাশাপাশি ইয়াংস্টার মাত্র ২১ বছর বয়সে পাবলো ব্যারিওস তো এদিনও কিন্তু আলো ছড়ালেন। একেবারে স্পষ্টত বলা যায় স্প্যানিশ মিডফিল্ডে আরও একজন তরুণ তুর্কি উঠে আসছেন। ভবিষ্যতে তাকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা কিংবা সবচেয়ে বড় কথা লাইমলাইটে যে তিনি থাকবেন সেটা ক্লিয়ারলি এ মুহূর্তে বোঝা যায়। ফাইনাল থার্ডে আতোয়ান গ্রিজমান, হুলিয়ান আলভারেজ, বদলি হিসেবে নামা প্লেয়ারদের মধ্যে সল্লোথ কিংবা নাহুয়েল মোলিনা এরা তো একটা গোল ক্রিয়েট করলেন। সব মিলিয়ে এই যে বারবার ফিরে আসার একটা তাড়না, এটা কিন্তু ব্যালেন্সড একটা দল থেকে তৈরি হয়। যেমন আমি যদি মিডফিল্ডের কথা বলি, মিডফিল্ডে ব্যারিওস, রড্রিগো ডিপলের মাধ্যমে একটা ব্যালেন্স আছে, একটা ক্রিয়েটিভিটি প্লাস হার্ডওয়ার্কের ব্যালেন্স আছে। সাইড মিডফিল্ডার হিসেবে সিমিওনি গ্যালাগাররা অনেকটা অফেন্সিভ ডিফেন্সিভ দুটো রোলই খুব ভালোভাবে পালন করছেন। এর পাশাপাশি ফুলব্যাকদের মধ্যে ইয়রন্তে কিংবা জাভি গালান বা নাহুয়েল মোলিনা যারা যখন ওভারল্যাপ করে উপরে উঠে আসেন, তখন আসলে নাম্বার গেমে শুধুমাত্র বার্সা না, অন্য যে কোনো দলই কিন্তু সমস্যায় পড়ছে। এটা স্পষ্ট এই সিজনে আসলেই ডিয়েগো সিমিওনির ট্যাকটিক্সে বোঝা যাচ্ছে। আজকের এই ভিডিওতে খুব একটা বেশি করে আমি বার্সার কথা বলিনি, হয়তোবা বার্সা আনলাকি ছিল, হয়তোবা হানসি ফ্লিকের এই দলটা শুরুর দিকে সে ম্যাজিক্যাল টাচটা হারিয়ে ফেলে শেষের দিকে চাপের মুখে বারবার করে ভেঙে পড়ছে। তবে একই সঙ্গে আমাদের এই জিনিসটা মনে রাখা উচিত যে অ্যাথলেটিকো মাদ্রিদ দলগুলোকে অন্তত লা লিগাতে সেটা কিন্তু বাধ্য করছে। তাই আপনি কোনো রকমের কৃতিত্ব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সরিয়ে নিতে পারবেন না। ডিয়েগো সিমিওনের এই ওভারঅল ব্যালেন্সড দলটা যদি শেষ পর্যন্ত লা লিগার রেসটাতে একেবারে শেষ দিন পর্যন্ত ফাইট করে অথবা ট্রফিটাও সিল করে ফেলে, খুব একটা বেশি অবাক হওয়ার কিন্তু জায়গা এখানে আসলে খোঁজা উচিত নয়। কারণ ওই যে বললাম শুরুর দিকে কিছুটা হলে অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটাকে কাটিয়ে এই মুহূর্তে লা লিগাতে যদি আপনি সব দিক থেকে ব্যালেন্সড এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার দিক থেকে সবচেয়ে সেরা একটা দলের কথা বলতে চান, অ্যাথলেটিকো মাদ্রিদ নামটা আসবে একেবারে উপরের দিকে আসবে। ধন্যবাদ সবাইকে।